লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রবিবার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝা একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। রবিবারের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার জবাব দিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। আর এই উত্তেজনার কারণে নতুন করে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামামা। লেবাননে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে এরই মধ্যে সতর্ক করেছে ইরান। আর সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। পাল্টা জবাবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে যুদ্ধের হুমকি দেয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে জাতিসংঘে ইরান মিশনের অফিসিয়াল এক পোস্টে বলা হয়, সমস্ত বিকল্প উপায় সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে। এছাড়া জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে। আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি, যা সবসময়ের জন্য একটি ভালো বিকল্প। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনো রকম সংযম, কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন। ইসরায়েল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায় তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। আমরা আমাদের শহীদদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে। এদিকে লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। মনিরুজ্জামান বাবু, 71। এবার ইরাক থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়। সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তার জেরেই বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো হামলা চালিয়ে আসছে ইসরায়েলে। গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত 43 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 111 জন। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আরও অগ্রসর হচ্ছে। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক।
গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতায় ছেলের সামনে করুণ মৃত্যু হয়েছে মায়ের। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমেড জানিয়েছে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সাফিয়া হাসান মুসা আল জামালের বাড়িতে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে তিনি আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা বলে দূরে নিয়ে গিয়ে রাস্তায় শুইয়ে তার উপর দিয়ে চালিয়ে দেয়া হয় ট্যাঙ্ক। রবিবারও গাজা জুড়ে রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব। রাফা সিটিতে এদিনও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হয় শতাধিক ফিলিস্তিনি। এছাড়া গাজার সুজাইয়া অঞ্চলেও লাগাতার বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের আরও ভেতরে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এসব এলাকা থেকে নতুন করে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়ের আশায় ঘুরছে গাজার পথে পথে। এত মানবিক বিপর্যয়ের পরও হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না। গাজার রাফা, সুজাইয়া সহ সর্বত্র অভিযান চালাচ্ছে আমাদের বাহিনী। প্রতিদিন তারা বহু সন্ত্রাসীকে হত্যা করছে। সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াইটি চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম এগিয়ে নিতে স্বেচ্ছাসেবক ও জরুরি সহায়তা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় গাজায় অবরোধ তুলে নিয়ে ত্রাণের ট্রাক ঢুকতে দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানায় সংস্থাটি। সৃষ্টি ঘটক, ৭১। পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আর অন্তত ১৮ জন। করাচি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি করাচির মাউরিপুর রোডে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ম ভেঙে ইউটার্ন নিতে গিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। বাসটির যাত্রীরা পিকনিকে যাচ্ছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নিহতের মধ্যে ৩ শিশু, ৩ জন নারী ও 1 জন পুরুষ। দুর্ঘটনার পরে ট্রাক চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এদিকে বাসটির চালক হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি কারাগার ভেঙে অন্তত ২০ জন আসামি পালিয়ে গেছে। এছাড়া পালানোর সময় ক্রসফায়ারে 1 জন নিহত হন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দক্ষিণে রাওয়ালাকোট শহরের পুঞ্চ জেলা কারাগারে এই ঘটনা ঘটে। আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, কয়েদিদের কাছে থাকা একটি রিভলভার দিয়ে তারা একজন সেন্ট্রিকে জিম্মি করে পালিয়ে যায়। কাশ্মীর কারাগারের মহাপরিদর্শক ওয়াহেদ আলী গিলানি জানান, মোট ২০ জন কারাগার থেকে পালিয়ে গেছে। এর মধ্যে ক্রসফায়ারে 1 জন নিহত। স্থানীয় পুলিশ রাওয়ালাকোটের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য পয়েন্টগুলো অবরুদ্ধ করে রেখে আসামিদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। ভারত জুড়ে কার্যকর হলো নতুন ৩ ফৌজদারি আইন। বিরোধীদের আপত্তি সত্ত্বেও ১ জুলাই থেকে কার্যকর হলো এই আইন। এর ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়ম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সবার জন্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই পরিবর্তন করা হয়েছে। ন্যায় সহিংসতায় নতুন ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। বাদ পড়েছে ভারতীয় দণ্ডবিধিতে থাকা ১৯টি বিধান। ৩৩টি অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। ৮৩টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বেড়েছে। পরিবেশ দূষণ ও মানব পাচারকে সাজার আওতায় আনা হয়েছে। যুক্ত করা হয়েছে সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণা। নতুন আইনে নাবালিকা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। ভারতের মুম্বাইয়ের অদূরের লুনাভালা ঝর্ণার পানিতে ভেসে গেছেন একই পরিবারের ৭ জন। ওই সময় পরিবারটি সাহায্যের জন্য চিৎকার আকুতি জানালেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের কাছে যেতে পারেননি। যারা ভেসে গিয়েছিলেন তাদের মধ্যে মাত্র 2 জন সাঁতরে আবার উপর উঠতে পেরেছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। রবিবার মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরের সেই পাহাড়ি অঞ্চলটিতে পিকনিকের জন্য গিয়েছিল এই পরিবারটি। ভেসে যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সোমবার অভিযান চলছে। গত কয়েকদিন অতিবৃষ্টির কারণে ড্যামটির পানি উপচে পড়ে। পুলিশ জানিয়েছে, পরিবারটির ঝর্ণার মাঝে পা পিছলে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর তারা জলাধারের পানিতে ডুবে যান। ভয়াবহ ঘটনার পর সেখানকার নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডে অন্তত ৭ জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন।
এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আউবে অঞ্চলে প্রচণ্ড বাতাসের কারণে একটি গাছ উপড়ে গাড়ির উপর পড়েছে। এতে 70 থেকে 80 বছর বয়সী 3 ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গাছের নিচে চাপা পড়া গাড়ির আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রতিবেশী সুইজারল্যান্ডে ঝড়ের তাণ্ডবে অন্তত 4 জন নিহত, 1 জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সুইজারল্যান্ডের বেসামরিক নিরাপত্তা সেবা সংস্থা বলেছে, ভ্যালাইসের রোন ও অন্যান্য নদ নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে। ওই এলাকা থেকে কয়েকশো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সৌদি আরবে ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে জুলাইয়ের শেষের দিকে ও আগস্টের শুরুতে তাপমাত্রা ছাড়াতে পারে 50 ডিগ্রি সেলসিয়াস। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন গবেষণা কেন্দ্রের প্রধান আব্দুল আজিজ আল মাজরুই বলেছেন, জুলাই ও আগস্ট মাসে তাপমাত্রা শীর্ষ পর্যায়ে উঠতে পারে। আরও তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ। এদিকে তীব্র তাপপ্রবাহে চলতি বছর কমপক্ষে 1301 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সৌদি আরব জানিয়েছে, এদের মধ্যে বেশিরভাগই অননুমোদিত হজযাত্রী। অনেকেই তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে অসুস্থ হয়ে পড়েন। এবারের হজের সময় পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা সর্বোচ্চ 51 ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়। পূর্ব আটলান্টিক মহাসাগরের সৃষ্ট হারিকেন বেরিল সোমবার ক্যারিবো দ্বীপে আঘাত হানতে যাচ্ছে বলে সতর্ক করেছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি। আটলান্টিক মহাসাগর পেরিয়ে বার্বাডোস, ডমিনিকা, গ্রানাড এবং মার্টিনিকের ক্যারিবো দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে হারিকেন বেরিল। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি 4-এ রূপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার এনএসসি বলেছে, বেরিল বর্তমানে বার্বাডোস থেকে প্রায় 322 কিলোমিটার দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। সোমবার উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এটি। এদিকে ঝড়ের আশঙ্কায় ওই অঞ্চলের লোকজন তাদের বাড়িঘরে আশ্রয় নিয়েছেন। বেরিলের তাণ্ডবে আকস্মিক বন্যা হতে পারে বলেও সতর্কতা জারি করেছে বার্বাডোসের আবহাওয়া বিষয়ক সংস্থা। শ্রীলঙ্কায় সাগরে কুড়িয়ে পাওয়া বোতলে থাকা অজ্ঞাত তরল পান করে মারা গেছেন 4 জেলে। আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি জানিয়েছে, সাগরে মাছ ধরার সময় জেলেরা কয়েকটি বোতল পেয়েছিলেন। লঙ্কা নৌবাহিনী স্থানীয় সাংবাদিকদের বলেছে, জেলেরা মদ ভেবে বোতলের তরল পান করে। শ্রীলঙ্কার মৎস্য জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক বলেছেন, নৌবাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ডেভন নামক মাছ ধরার জাহাজে থাকা অসুস্থ জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলেরা কয়েকটি বোতল সাগরের ওই এলাকায় অন্যান্য ক্রুদের মধ্যেও বিতরণ করেছে। ওই ক্রুদেরকেও সতর্ক করার চেষ্টা চলছে। বোতলগুলির অজ্ঞাত তরল পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জয় পেয়েছেন কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট। ম্যাক্রোর মধ্যপন্থী জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সংসদীয় নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছে। তবে মেরিন লেপেনের উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন আগামী 7 জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ফরাসি জাতীয় অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এই 3 দেশ মিলে এশিয়ার নেটো গড়ে তুলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানের যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এই 3 দেশ এশিয়ার নেটো তৈরি করতে চলেছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক সামরিক মহড়ার নিন্দা জানাচ্ছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নেটোর এশিয়ান ভার্সনের রূপ নিয়েছে। এর মারাত্মক পরিণত হতে পারে। ইউক্রেনের 36টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন হামলা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কুর্স্ক অঞ্চলে 15টি, লিপেৎস্ক অঞ্চলে 9টি এবং ওরিওল ও বেলগেরদ অঞ্চলে 2টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশের আকাশ সুরক্ষা ব্যবস্থা ওই ড্রোনগুলো ধ্বংস করেছে। কুর্স্ক অঞ্চলের গভর্নর অ্যালেক্সি মিরিনভ বলেন, সেখানকার কয়েকটি গ্রামে ইউক্রেন বাহিনী গোলা হামলা চালিয়েছে। এর আগে ড্রোন হামলায় গ্রামের 5 জন নিহত হন। তাদের মধ্যে 2 জন শিশু রয়েছে।
তুরস্কের উপকূল শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 57 জন। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। বিস্ফোরণের ফলে আশপাশের রাস্তাসহ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশে থাকা বেশ কয়েকটি ভবনেরও ক্ষতি হয়েছে। এছাড়া বিস্ফোরণে একটি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়ে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।